সূত্রাবলী নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে যেটা আমরা লিখব ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কি নিয়ে আলোচনা করব? সূত্রাবলী। ত্রিকোণমিতির সূত্রাবলী। তাহলে কি কি সূত্র ত্রিকোণমিতিতে খুবই প্রয়োজনীয় সেগুলো আমরা লিখব। আমরা ছোটবেলায় অনেক শিখে আসছি যে সাইন থিটার বিপরীতে কসেক থিটা কিংবা ট্যান থিটার বিপরীতে কট থিটা বা কস থিটার বিপরীতে সেক থিটা, এগুলো কিভাবে আমরা মনে রাখবো? অথবা মান নির্ণয়ের যেটা আছে যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 কিংবা সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই সূত্রগুলো কিভাবে আমরা সহজে মনে রাখবো সেই টেকনিকটা শিখব। তাহলে প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করি। চিত্রটা হবে এরকম। চিত্রটা হবে এরকম। এখানে আমরা জানি যে ত্রিকোণমিতির 6টা অনুপাত আছে অথবা 6টা ত্রিকোণমিতিক অনুপাতের কথা বলা হয়। সো এই জায়গায় আমরা লিখব সাইন, সাইনের বিপরীতে লিখব কোসেক, দেন এইখানে লিখব কস, কসের বিপরীতে লিখব হলো সেক, এই জায়গাতে লিখব ট্যান এবং ট্যানের বিপরীতে কি লিখব? কট। এবার আমরা বিপরীত দিক হতে এগুলো যোগ করে দেই। তাহলে আমরা দেখতে পারবো, তাহলে আপনারা চিত্রটা হয়তো খেয়াল করেছেন। এখানে খেয়াল করবেন যে সাইন যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে এর বিপরীতে কার অবস্থান? কসেকের। দেন কসের বিপরীতে কার অবস্থান? সেক, এবং ট্যানের বিপরীতে কার অবস্থান? কট। অথবা আমরা উল্টাটাও বলতে পারি যে সেকের বিপরীতে কস অথবা কসেকের বিপরীতে সাইন এবং কটের বিপরীতে ট্যান। তাহলে আমরা এইখান থেকে যে কয়েকটা সূত্র লিখতে পারি সেটা হলো, আমরা শুরুতেই যদি লিখি সাইন, এখানে আমরা 1 ধরে নিলাম। তাহলে সাইনের বিপরীতে কে অবস্থান করতেছে? 1/cosec। তাহলে আমরা কি লিখতে পারি? sin θ = 1/cosec θ। অথবা আমরা কি বলতে পারি? cosec এর বিপরীতে কার অবস্থান? sin। তাহলে এটা আমরা লিখতে পারি যে cosec θ = 1/sin θ। দেন আমরা এও বলতে পারি cos এর বিপরীতে কার অবস্থান? sec এর। তাহলে আমরা লিখতে পারি cos θ = 1/sec θ। অথবা বলতে পারি sec θ এর বিপরীত অবস্থান কার? cos θ। তাহলে আমরা এও লিখতে পারি sec θ = 1/cos θ। এবারে আমরা আরো কিছু লিখতে পারি, যেমন আমরা যদি বলি এখান থেকে যে 3 নম্বরে যে সূত্রটা লিখি সেটা হলো tan θ। তাহলে এইখানে tan আছে এবং tan এর বিপরীতে কার অবস্থান? cot এর অবস্থান। তাহলে tan θ সমান আমরা লিখতে পারি 1/cot θ। অথবা এখান থেকে আমরা কি লিখতে পারি? cot θ = 1/tan θ। তাহলে আশা করি আমরা বলতে পারবো। তাহলে এটা একটা ষড়ভুজ অঙ্কন করলাম এবং ষড়ভুজের 6টা জায়গায় 6টা ত্রিকোণমিতিক মান আছে। আমরা দেখতেছি tan এর বিপরীতে cot এর অবস্থান, sin এর বিপরীতে cosec এর অবস্থান এবং sec এর বিপরীতে cos। অথবা বলতে পারি cos এর বিপরীতে sec, cosec এর বিপরীতে sin এবং cot এর বিপরীতে tan, এবং এই সূত্রগুলো আমরা এখান থেকে সহজে মনে রাখতে পারবো। আশা করি আপনারা সবটাই বুঝতে পারছেন। এবারে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই যে tan θ, tan θ এর কিন্তু আরো সূত্র আছে। tan θ সমান আমরা কি লিখতে পারি? এই tan θ সমান আমরা লিখতে পারি sin θ divided by cos θ। অথবা cot θ সমান আমরা লিখতে পারি, যেহেতু tan এবং cot বিপরীত, তাহলে tan θ সমান যদি sin θ by cos θ হয়ে থাকে তাহলে cot θ সমান obviously cos θ divided by কি হয়ে যাবে? sin θ। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তা এই পর্যন্ত সূত্র, এই সূত্রটুকু আমরা বলবো যে এটা হলো ত্রিকোণমিতির একদম বেসিক সূত্র। এবারে মান নির্ণয়ের ক্ষেত্রে কিছু ত্রিকোণমিতির সূত্র আমাদের কাজে লাগে। সেটা হলো আমরা একটু খেয়াল করব, সাইন এবং কস সূত্র মনে রাখার সুবিধার্থে এটা মনে রাখবো প্লাস হবে, আর সেকের সাথে ট্যান এটা হবে মাইনাস, কসেকের সাথে কট এটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে এখান থেকে যে সূত্রটা আমরা লিখতে পারি যে সাইন এবং কস, সাইনের বর্গ কসের বর্গ প্লাস করলে মান হবে 1। তাহলে কি রকম হইতে হবে? যেমন sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = কত হয়ে যাবে? 1। অনুরূপভাবে আমরা এখানে বলতে পারি সেকের সাথে tan এর সম্পর্ক কি সম্পর্ক? ঋণাত্মক। তাহলে আমরা কি লিখতে পারি? sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ কত? 1।
এবারে cosec এর সাথে cot বর্গের ঋণাত্মক, তাহলে আমরা কি লিখতে পারি এখানে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত লিখব আমরা 1 লিখব। আচ্ছা আমরা একটু খেয়াল করি, সেটা হলো এই সূত্রগুলো থেকে কিন্তু আমরা আরো একাধিক সূত্র তৈরি করতে পারি। যেমন এইখান থেকে sin স্কয়ার থিটার মান যদি আমরা শুধুমাত্র বের করতে যাই, তাহলে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, cos স্কয়ার থিটাটা ডান দিকে চলে যাবে, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। অথবা শুধুমাত্র যদি cos স্কয়ার থিটার মান বের করতে যাইতাম, তাহলে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস কি হয়ে যাবে, sin স্কয়ার থিটা। অনুরূপভাবে আমরা এখান থেকে sec স্কয়ার থিটা মান বের করতে পারবো, সেটা হলো sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। অথবা আমি যদি বলি শুধুমাত্র tan স্কয়ার থিটার দরকার, তাহলে প্লাস 1টা এদিকে আসলে কি হয়ে যাবে, sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা। তারপর cosec স্কয়ার থিটার মান যদি আমরা বের করতে যাই, তাহলে cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। আর যদি শুধু cot স্কয়ার থিটার মান দরকার, তাহলে প্লাস 1টা এই দিক চলে আসবে, cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু cot স্কয়ার থিটা। তাহলে আমরা খুব সহজে এটা মনে করতে পারি। তাহলে আমি আবারও বলতেছি, ত্রিকোণমিতির মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা ষড়ভুজ অঙ্কন করব এবং ষড়ভুজের ক্ষেত্রে এরকম 6টা ত্রিকোণমিতিক মান লিখব, যেখানে sin এবং cos পাশাপাশি অবস্থান করে এবং আমরা বলবো sin এবং cos এর যে বর্গ তার যোগফল করলে 1 হবে। অনুরূপভাবে বলছি sec এবং tan এর সাথে ঋণাত্মক সম্পর্ক, এখানে sec এর সাথে যদি বর্গ করি এবং tan এর যদি বর্গ করি এবং ঋণাত্মক মানটা হবে আমাদের 1। অনুরূপভাবে cosec এর বর্গ এবং cot এর বর্গের ঋণাত্মক মানটা কত হয়ে যাবে 1, এবং এখান থেকে আমরা আরো এক্সট্রা 6টা সূত্র বের করতে পারি। আশা করি আপনারা এই পর্যন্ত সকলেই বুঝতে পারছেন। দেন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আমরা জানি সমকোণী ত্রিভুজে সাধারণত কি কি থাকে। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ আমরা বিবেচনা করি, আচ্ছা ধরলাম যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো একটা সমকোণ। আমরা জানি সমকোণের অপোজিটে কি থাকে, যে বাহুটা থাকে সেটার নাম হলো অতিভুজ। তাহলে এইটা যদি অতিভুজ হয়ে থাকে, তাহলে আমরা ধরলাম যে এখানে এ বি এবং সি এটা ত্রিভুজ এবং এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা এখানে নিশ্চিতভাবে বলতে পারবো না যে এখানে কোনটা লম্ব এবং কোনটা ভূমি, যতক্ষণ পর্যন্ত না কোনটা আমাদের নির্দেশ করবে। সাপোজ ধরলাম যে আমাদের এখানে থিটা কোণ আছে, কি কোণ আছে, থিটা। তাহলে থিটার বিপরীতে যার অবস্থান সেটাই হয়ে যাবে লম্ব। তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো ভূমি। তা আমি যদি এরকম আরেকটা ত্রিভুজ অঙ্কন করি, যে ধরলাম যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে সমকোণ আছে, এটাও বললাম যে এ বি সি। তো এখন থিটা কোণের অবস্থান হলো এই জায়গায়। তো এটা যদি থিটা কোণ হয়, তখন এইটা আমার লম্ব হয়ে যাবে। এটা তো অতিভুজ আছে, আর তখন এই বাহুটা কি হয়ে যাবে, ভূমি হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিলাম, যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেখানে থিটা কোণের অবস্থান তার বিপরীতে কার অবস্থান, লম্ব। যেমন এবিসি ত্রিভুজের সি কোণে থিটা আছে, তাহলে লম্ব হবে এবি। আবার এবিসি সমকোণী ত্রিভুজের যেহেতু থিটা এ কোণে অবস্থিত, তাই এর লম্ব হয়ে যাবে বিসি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইখান থেকে কয়েকটা সূত্র আবার আমাদের মনে রাখতে হয়। সূত্রগুলো হলো tan থিটা। তাহলে আমরা আমি যদি একটু সরাই লিখি, এটা একটু বামে লিখি, তাহলে কি হবে, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা চিত্র খুব একটা ভালো হইতেছে না, তারপরও আপনারা দেখেন। এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ ধরলাম, এবং বিকোণটা হলো একটা সমকোণ, এবং আমরা ধরে নিলাম থিটা কোণ। এসি বিকোণ হলো থিটা কোণ। তাহলে আমরা এখানে কি বলবো, এটা হচ্ছে আমাদের অতিভুজ, থিটা কোণের বিপরীত অবস্থান হলো লম্ব, এবং এটাকে আমরা কি বলবো, ভূমি বলবো। ওকে, আচ্ছা তাহলে আমরা এখান থেকে যেটা সিদ্ধান্ত নিব সেটা হলো সাইন থিটা। সাইন থিটা সমান হলো সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। যেমন এখানটায় আমরা বলতে পারি এটা যদি সাইন থিটা হয়, তাহলে লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হইতেছে এসি। এটার একটা সহজ টেকনিক আছে, সেটা হলো কিভাবে আমরা মনে রাখতে পারি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এটা আমরা মনে রাখতো, সেটা হলো সাগরে লবণ আছে, তাহলে সাগরে হলো সাইন, লবণ হলো লম্ব, আছে হলো অতিভুজ। অনুরূপভাবে আমরা যদি বলি tan থিটা সমান
লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। যেমন এখানে লম্ব কত, লম্ব হচ্ছে এবি আর ভূমিটা কত, ভূমি হচ্ছে বিসি। এটা আমরা মনে রাখতে পারি, সেটা হলো টেরা লম্বা ভূত। তাহলে এটা হলো ট্যান থিটা, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি ভূমি। এবারে যদি আমরা মনে রাখতে চাই সেটা হলো কস থিটা, কস থিটা সমান হলো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। যেমন এখানে ভূমি কত বিসি আর অতিভুজ কত আমাদের এসি। আর এটা আমরা মনে রাখবো কিভাবে, কবরে ভূত আছে। তাহলে এটা হলো কস, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে মনে রাখবো যে সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, যেটা সাগরে লবণ আছে। তাহলে এখন যদি আমাকে বলে যে কসেক থিটা সমান কি, যেহেতু সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা বলতে পারি কসেক থিটা সমান হলো অতিভুজ বাই লম্ব। অনুরূপভাবে ট্যান থিটা সমান যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে আমরা কট থিটা সমান কি বলতে পারি, ভূমি বাই লম্ব। অনুরূপভাবে কস থিটা সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে আমরা সেক থিটা সমান কি বলবো, অতিভুজ বাই ভূমি। আশা করি আপনারা এতটুকু এখন পর্যন্ত বুঝতে পারছেন। আচ্ছা, আমরা এখন আরেকটা বিষয়, আচ্ছা আমরা এখন কিছু অঙ্ক প্র্যাকটিস করি, দেখা যাবে আমরা এখন পারি কিনা। আশা করি আপনারা পারবেন সবাই। আচ্ছা, আমাদের অঙ্ক দিল ট্যান থিটা সমান a বাই b হলে, ট্যান থিটা সমান যদি a বাই b হয়ে থাকে তাহলে কসেক থিটা সমান কত। আমাদের অঙ্ক হলো ট্যান থিটা সমান যদি a বাই b হয় অথবা a বাই b হলে কসেক থিটা সমান কত। আচ্ছা, তাহলে বলেন দেখি ট্যান থিটা সমান 1 বাই b এখানে দেয়া আছে। তাহলে ট্যান থিটা আমরা কি জানলাম, ট্যান থিটা সমান আমরা একটু আগেই জানলাম লম্ব ডিভাইডেড বাই ভূমি। অথবা আপনারা বলতে পারেন যে ট্যান থিটা সমান যেমন টেরা লম্বা ভূত, তাহলে ট্যান থিটার সাথে লম্ব এবং ভূমির সম্পর্ক আছে। সো এখানে আমরা বলবো যে লম্বটা হলো a, ভূমিটা হলো কি b। একটু খেয়াল করে দেখেন, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে চিত্রটা ম্যান্ডেটরি না, তারপর আমি শেখার সুবিধার্থে বলতেছি। এইটা হলো আমার থিটা, ওকে। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এর লম্ব হবে a আর ভূমি হবে কি b। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে, এবং অতিভুজ আমরা এখানে জানি না, তাহলে পিথাগোরাস আমাদের কি বলছে, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ এখানে কত x, তার উপরে স্কয়ার দিলাম, লম্ব a স্কয়ার, ভূমি কি হবে b স্কয়ার। তাহলে আমি যদি শুধুমাত্র অতিভুজ বের করি তাহলে আমরা লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার, এবং এটা কি দিয়ে দেব, রুট দিয়ে দেব। তাহলে এখন বলেন দেখি আমাদের অঙ্কে কি চাইছে, অঙ্কে হলো cosec থিটা চাইছে। তা cosec থিটা হলো কার বিপরীত, এটা হলো sin থিটা এর বিপরীত, sin থিটা এর বিপরীত। তো আমরা sin থিটা সমান কি জানতাম, সাগরে লবণ আছে, মানে লম্ব গিভেন অতিভুজ, লম্ব গিভেন অতিভুজ। তাহলে যেহেতু sin এর বিপরীত হলো cosec, তাহলে cosec থিটা সমান কি হয়ে যাবে, অতিভুজ গিভেন লম্ব। তাহলে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই অঙ্কে অতিভুজের মান কত আসছে, √a স্কয়ার প্লাস b স্কয়ার, আর লম্বটা কত হয়ে যাবে আমাদের, আচ্ছা লম্ব হয়ে যাবে আমাদের a। অর্থাৎ cosec থিটার মান হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে একটা অঙ্ক আমরা যদি করি, sin থিটা সমান 4/5 হলে, এরপরে একটা হলো sin থিটা সমান 4/5 হলে tan থিটা সমান কত, tan থিটা সমান কত। তাহলে আমরা আরেকটু খেয়াল করি, একই রকম অঙ্ক। আমরা শুরুতে এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। ধরলাম এখানে থিটা কোণ, আপনি থিটা কোণ নির্দিষ্ট করে না বললে যে কোনো একটা ধরতে পারেন, সমস্যা নেই। তাহলে এটা যদি থিটা কোণ হয়ে থাকে তাহলে এটা হবে লম্ব। আমরা জানি sin থিটা মানে কি, সাগরে লবণ আছে, তাহলে আমরা এইটাকে কি বলতে পারি, লম্ব, আর এটাকে কি বলতে পারি, অতিভুজ। তাহলে একটু খেয়াল করেন, লম্ব কত এখানে, লম্ব হলো 4, অতিভুজ কত 5।
তাহলে আমাদের এখানে কিসের দরকার? ভূমির দরকার। ভূমি কত? ভূমি আমরা জানি না, ভূমি সমান ধরলাম x। তাহলে পিথাগোরাসের সূত্র আবার অ্যাপ্লাই করব। কি রকম হবে? 5² সমান 4² প্লাস x²। তাহলে 5² করলে হবে 25 আর 4² করলে হবে 16, এটা এইদিকে নিয়ে আসলাম x²। তাহলে 25 থেকে 16 বাদ দিলে 9, এটা হলো x²। বা আমরা x থেকে এখানে কি করতে পারি, রুট যদি করে দেই তাহলে 3 হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করেন, দেখি খেয়াল করে দেখেন, এখানে ভূমি আমাদের ভূমি কত আসলো? ভূমি আসলো 3। এখন অঙ্কে আমাদের কি চেয়েছে? অঙ্কে আমাদের চেয়েছে যে tan থিটা এর মান কত। তো tan থিটা মানে কি? tan থিটা মানে টেরা, লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে আমরা কি লিখবো? লম্ব গিভেন ভূমি। তাহলে এই অঙ্কের লম্ব হলো 4 আর ভূমি হলো 3। তাহলে লম্ব হলো 4, ভূমি হলো 3, এটাই উত্তর।